মিছে হেসে কথা বলা, সঙ্গে একটু একটু ঠোঁট নাড়ানো। মাহিন তাকিয়ে থেকেই মাথা নেড়ে জবাব দিল, নিস্তব্ধকে একটু দরকার ছিল। আসার সময় ফোন করা হয়নি ওকে, বুঝতে পারেনি বাড়িতে নেই। তবে এখন আর দরকার নেই, যা দরকার ছিল পূরণ হয়ে গেছে, বরং তার চেয়ে বেশি। মাহিনের কথা বুঝতে না পেরে তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে চাইল বাসন্তী। তার বয়সে ছোট্ট একটা ছেলে তাকে বারবার নাম ধরে ডাকায় তার খুব অস্বস্তি হচ্ছে। সঙ্গে অদ্ভুত কথাবার্তায় সে আবারও মিইয়ে যাচ্ছে। মাহিন আর কিছু না বলে আসি বলে বেরিয়ে গেল। আর একটু বসো, চা বা নাস্তা পানি কিছু ট্রাই করো অন্তত। মাহিন মুচকি হেসে পিছু ফিরে বলল, অন্যদিন হবে, চিন্তা করবেন না বাসন্তী। বাসন্তী অদ্ভুত চোখে তার যাওয়ার পানি তাকিয়ে রইল। ছেলেটা কেমন যেন রহস্যময়, কি অদ্ভুত তার চোখের ভাষা। বাসন্তী চোখ বন্ধ করে নিল। মনের মাঝে এক অযাচিত ভাবনাকে ভীষণ করে শাসালো। বেলকনির খোলা দরজা দিয়ে সূর্যের তীক্ষ্ণ রশ্মি তার স্ত্রীর চোখে লাগতেই তীব্র ঘুম ছুটে গেল তার। পিটপিট করে চোখ মেলে উঠে বসলো সে। রাতে হাজারটা কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে তার খেয়ালই নেই। ওয়াশরুম থেকে একেবারে গোসল সেরে বের হলো তাসফি। কাল ভিজে যাওয়ায় গাটা কেমন ম্যাচ ম্যাচ করছিল, এখন ভালো লাগছে। তাসফি সারা রুমে চোখ বোলালো। তার অসহ্য দাগ তার বরকে কোথাও দেখতে পেল না। মুহূর্তেই তার কাল রাতেই সে অযাচিত ঘটনা স্মরণে এলো। রুমের বাইরে বের হয়ে চাচির কাছে গেল। মেঝো চাচি তাকে দেখে বলল, কিরে, উঠে পড়েছিস? জামাই বাবা উঠেছে, খাবার তৈরি হয়ে গেছে। যা, জামাই বাবাকে এবার ডেকে ডাইনিংয়ে নিয়ে আয় দেখি। তাসফি ভ্রুকুচকে বলল, উনি বাইরে বের হয়নি? মেঝো চাচি বলল, কার কথা বলছিস? জামাই বাবা? দেখো মেয়ে, বলে কি, তুই তো কেবল মাত্র ও ঘর থেকে বের হলি। কিছু মনে পড়তেই তাসফি দৌড়ে রুমে এলো। মেঝো চাচি চিল্লিয়ে বলতে লাগলেন, আরে করিস কি, আস্তে, ছোট, পড়ে যাবি তো। মেয়েটা না কি যে করে। তাসফি রুমে এসে দ্রুত বেলকনিতে গিয়ে দেখে ঠিক যা ভেবেছিল তাই। নিস্তব্ধ বেলকনির ফ্লোরে বসেই ঘুমিয়ে আছে। তাসফি হতবাক হয়ে চেয়ে রইল। এই লোক এই ভিজা গায়ে সারা রাত এমন ঠান্ডা ফ্লোরে বসেছিল? ইয়া খোদা, ঠান্ডা লেগে যায়নি তো আবার, যদি জ্বর টর আসে? না, তাসফি আর ভাবতে পারল না। নিজের চোখ বন্ধ করে বড় বড় করে শ্বাস নিল। দ্রুত নিস্তব্ধর চোখে মুখে হাত দিয়ে দেখতে লাগলো। হ্যাঁ, গাটাও কেমন যেন গরম গরম লাগছে। ইস, লোকটাকে এইভাবে শাস্তি দিতে গিয়ে কি একটু বেশি করে ফেললো না তো? এখন যদি লোকটা জ্বর বাঁধিয়ে বসে তাহলে কি হবে? সে তো চেয়েছিল লোকটাকে একটু সাহায্য করতে, তাকে এতদিন করা অপমানের জবাব দিতে। লোকটার কোনো শারীরিক ক্ষতি তো সে করতে চায়নি। নিস্তব্ধর গলায় হাত দিয়ে বসা অবস্থাতেই নিস্তব্ধ চোখ পিটপিট করে চাইল। তাসফিও পিটপিট করে নিস্তব্ধ সুদর্শন মুখখানায় চোখ ভুলিয়ে শুষ্ক ঢোক গেল। নিস্তব্ধ নিজের সামনে তাসফির অবয়ব অবলোচন করে সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে দাঁড়িয়ে পড়ল। নিস্তব্ধ চিৎকারে ভয় পেয়ে তাসফিও চিৎকার করে উঠল। ওদিকে দুজনের হঠাৎ এমন চিৎকার শুনে তাসফির বাবা, চাচি, আয়শা সবাই ভয় পেয়ে এগিয়ে এলো। কি হলো আবার? কোনো বিপদ আপদ হলো না তো? মোস্তফা সাহেব আতঙ্কগ্রস্ত কণ্ঠে দরজায় টোকা দিয়ে ডাকলো, তাসফি মামুনি, কি হয়েছে? দরজা খোলো মামুনি। বাইরে তাদের ডাকার চেঁচামেচিতে যেন দুজনেরই হুঁশ ফিরল। তাসফি নিজের ভুল বুঝতে পেরে দ্রুত দরজা খুলতে গেল। নিস্তব্ধ তবুও ভাবলেশীন। চিৎকার শেষে যেন সে একদম নীরব হয়ে গেছে। নিস্তব্ধ টলটলে ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিল। তাসফি আবারও তাতে কেঁপে উঠল। কাপা কাপা হাতে দরজা খুলে বোকার মতো দাঁত বের করে হাসি দিল। মোস্তফা সাহেব চিন্তিত ভঙ্গিতে বলল, কি হয়েছে মা? কোনো সমস্যা? চিৎকার করছিলে কেন? তাসফি মাথা চুলকে আমতা আমতা করে বলল, তেলাপোকা, তেলাপোকা বাবা, ভয় পেয়েছিলাম হঠাৎ দেখে। মোস্তফা সাহেব ভুল কুচকে বলল, সে কি, তুমি তেলাপোকা ভয় পাওয়া শুরু করলে কবে থেকে মামুনি? এই রে, সে ভুল বলে বসেছে, এবার কি করবে? ফট করে সে বলে বসলো, আমি না, আমি না বাবা, ওই যে উনি উনি তেলাপোকা দেখে ভয় পায় আর কি। উনিও চিৎকার দিল, ওনার চিৎকারে আমিও ভয় পেয়ে চিৎকার দিলাম আসলে। বলেই তাসফি বোকা হেসে মাথা চুলকালো। তাই বলো মামুনি, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, জামাই বাবাজিকে নিয়ে নাস্তা করতে এসো। নিস্তব্ধ কই? উনি তো ওয়াশরুমে বাবা, ওয়াশরুমে।
পায়েল মিটমিট করে হাসছে। কি হয়েছে সেটা বুঝতে না পারলেও সে স্পষ্ট বুঝতে পারছে তাসফি একদম ডাহা মিথ্যে কথা বলে দিল। কারণ নিস্তব্ধ কোনোদিনই তেলাপোকায় ভয় পায় না। পান্না একবার তেলাপোকা দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। নিস্তব্ধ সেই তেলাপোকাটাকে নিজ হাতে দিয়ে ধরে দেখিয়ে পান্নার ভর ভাঙিয়েছিল। সেখানে আজ নিজে ভয় পেয়ে চিৎকার করার প্রশ্নই ওঠে না। বাসরাতে পাবেলকে দেখে তো সে চিৎকার করেই উঠেছিল। বয়স কম হওয়ায় পায়েল তখন এত বড় একজন মানুষের সাথে একা ঘরেই ভয়ই পেয়েছিল। চিৎকার শুনে তার শ্বশুর শাশুড়ি সহ সবাই উপস্থিত হয়েছিল। সবাই যা নয় তা বলেছিল পাবেলকে। বেচারা তো লজ্জায় মূর্ছা যাওয়ার অবস্থা। বেচারা বউকে সামান্য স্পর্শও করল না, অথচ অধৈর্যের তকমা লাগিয়ে দিল সবাই তাকে। এরপর থেকে 1 মাস তো সবাই তাকে উঠতে বসতে এই খোঁচাই শোনাইতো। পায়েলও সেই সময় চিৎকার দিয়ে বিপাকেই পড়েছিল। তাইও দোষ কি? সে তো আর ইচ্ছে করে দেয়নি, মনের ভয় থেকেই তো দিয়েছিল। সবাই যেতেই তাসফি ঠাস করে দরজা লাগিয়ে এসে ধপাস করে ঝিম ধরে এতক্ষণ বিছানায় বসে রইল। তখনই নিস্তব্ধ ওয়াশরুম থেকে মাথা অর্ধেক বের করে তাসফিকে ডাকলো। তাসফি বিরক্ত নিয়ে বলল, কি হয়েছে এমন সাপের মতো মাথা অর্ধেক নের করে ফেনা তুলে ফসফস করছেন কেন? যা বলার সোজাসুজি বলুন না। নিস্তব্ধ কটমট করে তাকিয়ে বলল, কখন থেকে ডেকে যাচ্ছি, কথা কানে যায় না তোমার? কার ধ্যানে থাকো ইদানিং, কোনো কথাই তোমার কানে যায় না। এত প্যাচাল না পেরে বেরিয়ে আসতে পারেন না? নিস্তব্ধ চোখ বড় বড় করে বলল, এই মেয়ে, তুমি তো সত্যিই ভারী অসভ্য। এই অবস্থায় তুমি আমায় বাইরে বেরিয়ে আসতে বলছো? নির্লজ্জ মেয়ে মানুষ। তাসফি ভ্রুকুচকে বলল, তো বেরিয়ে আসলে কি সমস্যা? নিস্তব্ধ কটমট করে তার দিকে তাকিয়ে বলল, তোমার মতো তো আমি নির্লজ্জ নই মেয়ে, যে রুমে এসে অর্থনগ্ন হয়ে ঘুরে বেড়াবো। এই, আপনি আমায় নির্লজ্জ বললেন? কোন সাহসে? আপনার কোনো ধারণা আছে? নিস্তব্ধ তাকে থামিয়ে দিয়ে বলল, আল্লাহর ভাস্তে, আমার তোয়ালে টি শার্ট আর ট্রাউজারটা দিয়ে আপনি সাফাই গান ম্যাডাম। আমি কি এখন নগ্ন গায়ে আপনার সামনে বের হব? তাসফি মেজাজ দেখিয়ে বলল, কেন? খালি গায়ে কেন বের হবেন? নির্লজ্জ পুরুষ মানুষ ওয়াশরুমে কাপড় নিয়ে যান না? এতক্ষণ এত প্যাচাল পেরে সময় নষ্ট না করে শুরুতে জামা কাপড় দিতে বললেই তো ঝামেলা শেষ। এমনি এমনি তো আর আপনায় অসহ্য বলি না। তাসফি নিস্তব্ধর মুখের উপরে জামা কাপড় গুলো ছুঁড়ে মারল। নিস্তব্ধ বিড়বিড় করে বলল, এ তো নয় যেন থানি লঙ্কা, দিন দিন এর ছাঁচ ছাল দুটোই বেড়ে যাচ্ছে যেন। কবে না দেখা গেল নিস্তব্ধ তার জাহাজ আর ঝালে ছটফট করেই না মরে গেল। নিস্তব্ধ ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই তাসফি তাকে চেপে ধরল। এই, আপনি তখন এভাবে চিৎকার করলেন কেন? চিৎকার করে কি প্রমাণ করতে চাইলেন আপনি? কাল যখন আপনি আমায় চেপে ধরেছিলেন আমি কি চিৎকার করেছিলাম বলুন? নিস্তব্ধ ব্যঙ্গ করে হাসতে লাগলো। তাসফি ফুঁসে উঠল, এই এই, আপনি এমন শয়তানের মতো হাসছেন কেন? তো হাসবো না? তোমার ওই কুৎসিত চেহারা দেখেই তো আমার সকাল সকাল প্রাণ পাখি উড়ে যাবার জোগাড় হলো। ভাগ্যিস কাল বর্জ্যপাতটা হলো, না হলে তুমি তো অসভ্য মেয়ে আমার ইজ্জত নিয়ে টানাটানি করছিলে। কাল বড় বাছা বেঁচে গেছি বুঝলে মেয়ে, না হলে কাল তো আমি ওখানেই অর্ধেক মরে ভূত হয়ে যেতাম। বলতে বলতে নিস্তব্ধ হাসি দিয়ে ফেললো। তাসফি চোখ ছোট ছোট করে তাকালো। ইউ, আমি আপনার ইজ্জত নিয়ে টানাটানি করছিলাম? অবশ্যই। তো তোমার কি মনে হয় আমার মতো একটা সভ্য শান্ত পুরুষ তোমাকে এমনি এমনি টাচ করতে যাবে? হ্যাঁ, কখনোই না। ও তাই নাকি? আপনি সভ্য শান্ত? অবশ্যই। তাসফি চোখ বড় বড় করে বলল, তার মানে আপনি বলতে চাইছেন কাল আমি আপনাকে সিডিউস করেছিলাম? জি আজ্ঞে। বলি নিস্তব্ধ শয়তানি হাসি দিল। তাসফি নিস্তব্ধ দিকে তেড়ে গিয়ে বলল, আপনি না 1 নম্বরের অসভ্য, অভদ্র, বর্বর, বদমাস ডাক্তার, সঙ্গে কর্তব্যহীন হাজবেন্ড। উফ, অসহ্য। বলেই তাসফি গটগট করে হেঁটে রুম ছেড়ে বেরিয়ে যেতে লাগলো। পেছন থেকে নিস্তব্ধ চেঁচিয়ে বলল, আর তুমি কি? হ্যাঁ, আরে আরে, এই যে ম্যাডাম শুনে যান তো। বলে নিস্তব্ধ হাসতে লাগলো। তার হাসার মাঝে সে আবারও হাঁচি দিল। উফ, এই হাঁচিতে তো তার জান নড়ে যাবার মতো জোগাড়। শেষে কিনা কুৎসিত মেয়ের যাতনায় সারাক্ষণ বেলকনিতে বসে বৃষ্টিতে ভিজে হাঁচি কাশি বাদিয়েই ফেললো। আশ্চর্য, শুধুই কি কুৎসিত মেয়ের জন্য?
তাসফির সারা শরীর রাগে ফেটে পড়ছে। যেখানে তার কিনা এই লোকটাকে নির্লজ্জ অসভ্য উপাধি দেওয়ার কথা, সেখানে এই লোক কিনা আজ উল্টো তাকে মাত দিতে দিচ্ছে। এরকম কথায় কথায় তার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিচ্ছে। তার চেয়ে বরং এই লোকটাই হাজারটা পেঁচাল পারছে। আর যেই লোক হাসতো না, সে কিনা এখন কেমন নির্লজ্জের মতো হেসেই যাচ্ছে। এই এক মিনিট। এই লোক কাল সারা রাত বৃষ্টির ভিজে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেনি তো আবার? যে কাল পর্যন্ত গম্ভীর হয়ে থেকেছে, সে লোক সকাল থেকে একদম ভিন্ন অদ্ভুত আচরণ করছে। তাসফির যেন এই নিস্তব্ধ ইয়াসারকে চিনতেই পারছে না। মনে হচ্ছে একদম নিস্তব্ধরই ভিন্ন একটা সত্তা। এই নিস্তব্ধর আবার যমজ কোনো ভাইটাই নেই তো? শ্বশুরবাড়ি গিয়েই শাশুড়িকে আগে জিজ্ঞেস করে ব্যাপারটা শিওর হতে হবে। সকালে নাস্তা শেষে নিস্তব্ধ বসে আছে ড্রয়িং রুমের সোফায়, তার হাতে ডজন খানেক টিস্যু। সে যে হাড়ে হাঁচি দিয়েছে যাচ্ছে, তাতে টিস্যুর গোটা প্যাকেটটা শুদ্ধ হাতে রাখলে বোধ হয় আরও বেশি ভালো হতো। কিছু মিনিট পর পর সে সারা রুম কাঁপিয়ে হাঁচি দিয়ে যাচ্ছে। তার হাঁচির শব্দে সবাই কেঁপে কেঁপে উঠছে। মনে হচ্ছে একথা বজ্রপাত হলো বুঝি। ছোট চাচি তো ভয় পেয়ে তার হাত থেকে কাচের বাটিটাও পড়ে ভেঙে গেল। মেজো চাচি পানি খেতে গিয়ে পানি নাকে মুখে সে কি অবস্থা। তাসফি তো রুমে ঢুকতে গিয়ে দরজার সাথে বাড়ি খাবার জোগাড়। পান্নু তো ভয়ে কাকায়ের কাছেই যাচ্ছে না। আহারে, বেচারার জন্য তাসফির এবার সত্যিই মায়া হচ্ছে। কিভাবে হাঁচি দিয়ে যাচ্ছে সামনে সমানে। বেচারার ফর্সা নাকটা লাল টুকটুকে হয়ে গেছে, ছিলেও গেছে বোধ হয় কিছুটা টিস্যু দিয়ে মুছতে মুছতে। জ্বালা পোড়া করছে কি? রাহেলা এর মাঝে এক ফাঁকে নিস্তব্ধকে গিয়ে জিজ্ঞেস করলো, দুলা ভাই, আপনি কি জিম করেন? নিস্তব্ধ ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কেন? রাহেলা এমন গম্ভীর কণ্ঠ শুনে অবাক হলো। কি এমন জিজ্ঞেস করেছে যে এমন চোখ মুখ কুচকে জিজ্ঞেস করতে হবে? মনে হচ্ছে যেন তাকে কেউ জিজ্ঞেস করেছে, দুলা ভাই আপনি কি মরিচ বাটা খাবেন? কই না তো, তা তো জিজ্ঞেস করেনি। রাহেলা লজ্জা নিয়ে বলল, এই যে দুলা ভাই, কি সুন্দর আপনার ফিটফাট বডি, কোথাও একটু ভুঁড়িও বের হয়নি। জানেন তো, আমাদের পাড়ার মোড়ে মুদি দোকানদারের মাত্র 25 বছর বয়স, তার তো ইয়া বড় একখানা ভুঁড়ি, বুঝলেন? নিস্তব্ধ বিরক্তিতে কপাল কুঁচকে নিল। এই অসভ্য মেয়েটার বাড়ির সবাই কি এমন তার মতো বাঁচাল নাকি? আশ্চর্য। রাহেলা আর কিছু বলতে নিবে তার আগেই নিস্তব্ধ আবারও ঘর কাঁপিয়ে হাঁচি দিয়ে বসলো। রাহেলা তো শব্দে দূরে ছিটকে গিয়ে দাঁড়ালো। বেশ ভয় পেয়েছে সে। আগাম বার্তা নেই, হুট করেই যদি কেউ এমন অদ্ভুত শব্দ করে বসে, তাও পরপর 2-3 বার, তাহলে তো ভয় পাওয়াই স্বাভাবিক। তার মাঝেই তাসফি এসে বসলো অপর সোফায়। তার হাতে হেয়ার ড্রায়ার, চুলগুলো তার কিছুতেই শুকাচ্ছে না। সকালে তার গোসল করাটাই ঠিক হয়নি, আবার না করেও মন ভালো লাগছিল না। আয়শা এসে বসলো নিস্তব্ধর পাশে। নিস্তব্ধ আর তাসফি দুজনের উদ্দেশ্যেই ঠাট্টা করে বলল, তা আমার দেওরজি চুল দেখছি ভেজা, আমার নতুন জায়ের চুলগুলো সকাল সকাল ভেজা, কি ব্যাপার? হুম, নানির তাইলে এতদিনের দুঃখ বুঝবে বুঝি? আর তাছাড়া নিস্তব্ধ বাবু রাউন্ড কি একটু বেশি হয়ে গেল নাকি? মনে হচ্ছে কাল সারা রাত ভর দুজন মিলে শুধু গোসলই করে গেছো। যে হারে হাঁচি দিয়ে যাচ্ছেন, কোনো প্রতিযোগিতা ছিল নাকি আবার কাল? আয়শা ভাবির ইঙ্গিত বুঝতে পেরে তাসফি লজ্জায় মিয়ে যাচ্ছে। ইয়া খোদা, মাটি ফাঁক হোক, সে ভেতরে ঢুকে যাক জীবিত অবস্থাতে। তাসফি চোখ কটমট করে চাইলো নিস্তব্ধর দিকে, যেন চোখ দিয়েই ভস্য করে দিবে। সব দোষ এই অসভ্য ডাক্তারের। কে বলেছিল কাল সারা রাত বেলকুনিতে ভিজে গায়ে বসে থাকতে? কে বলেছিল তাসফিকে এভাবে রেলিংয়ে চাপড়ে ধরে রেখে ভেজাতে? তাই জন্যই তো তার গোসল করতে হলো। আর ভাবে ঠাট্টা শুনতে হচ্ছে এখন। এই লোকের জ্বর বাঁধেনি, এই তো ভাগ্য। নিস্তব্ধ আয়েশার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, কেন ভাবি, আরও একটু দরকার ছিল নাকি? দেখ তো গায়ের উজ্জ্বলতা বাড়েনি নাকি? নিস্তব্ধ এমন লজ্জাহীন জবাব শুনে আয়েশা আর তাসফি একসাথে চোখ বড় বড় করে ফেললো। আয়েশা হতবাক, সে যেন আকাশ থেকে পড়লো। এক রাতের ডোজেই কি তাসফি তার দেবরকে লজ্জাহীন করে ছাড়লো নাকি? নিস্তব্ধ তো কখনো এভাবে কথা বলে না। নানি ব্যতীতেও এমন ইয়ার্কি ফাইজলামি তো সে কখনোই করে না। যখনই এমন পরিস্থিতিতে পড়ে সকলকে চোখ গরম করে চুপ করিয়ে দেয়। আয়েশা তো তাই নিস্তব্ধকে রাগাতেই ফাইজলামিটা করেছিল, কিন্তু তার দেওর তো উল্টো সুর গাইছে। আয়েশা রসাত্মক ভঙ্গিতে আশ্চর্যায়িত কণ্ঠে শুধালো, কি আর একটু দরকার ছিল দেওরজি?
নিস্তব্ধ ভ্রু নাচিয়ে বলল, গোসল ভাবি, আমি গোসলের কথা বলছিলাম। আয়শা একবার তাসফির দিকে তাকিয়ে একবার নিস্তব্ধর দিকে তাকালো। অতঃপর তাসফির দিকে চোখ রেখে বলল, কি গো মেয়ে, কি করছো? আমার দেওরকে কি টিপস দিলে? এক রাতে তাকে নিরামিষ থেকে আমিষ বানিয়ে ছাড়লে। আহ, খুব ভালো তো। বাড়িতে গিয়েই খবরটা লিক করতে হচ্ছে। তাসফির লজ্জায় মিলিয়ে যাচ্ছে। লোকটা তাকে সহ নিজেকে সকল থেকে নির্লজ্জ প্রমাণ করে উঠতে পড়ে লেগেছে। এর কারণটা কি হতে পারে? তাসফির রেগে নিস্তব্ধর দিকে তেড়ে গেল। তেজ নিয়ে বলল, এই, আপনার সমস্যা কোথায়? এমন নির্লজ্জের মতো বিহেভ করছেন কেন? নিস্তব্ধ ভ্রু নাচিয়ে বলল, আমি কখন কি করলাম ম্যাডাম, তাই তো বুঝলাম না। আপনি বুঝবেনও না, অসহ্য। আমরা বিকালই বাড়ি যাচ্ছি, আপনাকে আর শ্বশুর বাড়ি থাকতে হবে না। অনেক হয়েছে, আসার পর থেকে আপনি একটার পর একটা অসভ্য কাজ কারবার করেই যাচ্ছেন। নিস্তব্ধ যেন হাফ ছেড়ে বাঁচল। যাক বাবা, এই অত্যাচার থেকে তো সে এবার বাঁচতে পারবে। মেজো চাচি রান্না চাপিয়েছে দ্রুত। হঠাৎ তাসফি এসে বলল তারা নাকি বিকেলেই চলে যাচ্ছে। মেজো চাচি আটকে উঠল। এ মেয়ে বলে কি? এক রাত যেতে না যেতেই আজকেই তারা চলে যাবে? এ কেমন কথা? ঘরে মেয়ে কতদিন পরে ঘরে ফিরলো, আবার এত দ্রুতই চলে যাবে? মোস্তফা সাহেব খুব মন খারাপ করলেন। তাসফি বলেছে আবার খুব তাড়াতাড়ি আসবে, তবুও বাবার মন কি আর তা মানে? রান্নার মাঝে রাহিলা তার মাকে বলল, দেখছো মা, তাসফির সঙ্গে ওনার বিয়ে না হলে আমি পেতাম তাকে। আমার সঙ্গে বিয়ে দিতে পারতো। কেন তাসফির সঙ্গে তোমাদের ওনার বিয়ে দেওয়া লাগলো? মেজো চাচি রাহেলাকে মৃদু ধমক দিলেন। এক থাপ্পড়ে তোমার দাঁত ভেঙে দেবো অভদ্র মেয়ে। এসব কি কথা? আর ওনার কি দুলাভাই হয় তোমার? এই শিক্ষা দিচ্ছি তোমায়, মুখ সামলে কথা বলবে। আর তোমার বয়স হয়েছে বিয়ের, এখনই কিসের বিয়ে? পড়াশোনা করো মন দিয়ে। রাহেলা মুখ বাঁকিয়ে বলল, তো তাসফির কি বয়স হয়েছে নাকি? আমরা একই বয়সী, তাহলে ওকে কেন বিয়ে দিলে শুনি? মেজো চাচি গুম্মের ভাবনায় ডুব দিলেন। তাসফিকে যে কেন এত দ্রুত বিয়ে দেওয়া হলো তা তো শুধু সে ভাইজানই জানে। তাসফির শ্বশুর শাশুড়ি আর তাসফির শ্বশুর বাড়ির গুটি কয়েক মানুষই জানে আংশিক সত্যটা। মেয়েটা সে কথা জানলে তো মেনে নিতেই পারবে না। তাদের ফুলের মতো ফড়িংয়ের মতো চঞ্চল মেয়েটা যে একদম ভেঙে পড়বে। ভাইজান পই পই করে নিষেধ করে দিয়েছেন এই বিষয়ে তাসফিকে কিছু না জানাতে। মেয়েটা যে তা সইতে পারবে না। সময়টা দুপুরের আগ মুহূর্ত। তাসফির মনটা বিশেষ ভালো নেই। বাবার জন্য মন কেমন করছে। মানুষটা কেমন যেন দিন দিন শুকিয়ে যাচ্ছে, চোখের নিচে কালি জমেছে। আবার তাসফির যাওয়ার খবর শুনে মনটা খারাপ করে নিলেন। সেই বা কী করবে, যেতে তো হবেই। তাছাড়া ক্লাসে বা কয়দিন মিস দেবে। এখান থেকেও যাতায়াত করা যায়, তবে সেটা একটু বেশি দূরত্বের পথ হয়ে যায়। হঠাৎ তাসফির ভাবনার মাঝেই তার কোলের মাঝে থাকা ফোনটা বেজে উঠল। দেখা গেল আশা আবারও কল করেছে। সে রিসিভ করতে উপাস থেকে আসার উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো। কি রে তাফসি, কাল ফোনটা ওভাবে কেটে দিলে কেন? তোর জামাই যেমনি হোক আর জানতে চাইবো না, যা শুধু ট্রিটটা দিয়ে দিও দোস্ত। তোর জামাইকে আমি খুঁজে বের করে তোকে সারপ্রাইজ দেব, দেখে নিস। আশার পাগলামো কথাবার্তায় তাসফির না চাইতেও মুচকি হাসলো। মেয়েটা সত্যিই পাগল। আশা আবারও বলল, আরে তাসের ঘর তোকে যে কার ফোন দিয়েছিলাম সেই গুরুত্বপূর্ণ আসল কথাটাই তো বলা হয়নি। তাসফির ভ্রুকুচকে বলল, কি কথা? আশা হেসে হেসে বলতে লাগলো, জানিস কি হয়েছে কাল? আমি কি শুনেছি জানিস? তাসফির বিরক্ত নিয়ে বলল, আরে বাবা, না বললে জানবো কিভাবে? আগে তো বল। আরে বলছি শোন। কাল আমি শুনতে পেলাম মানসা আর ওর সাঙ্গপাঙ্গর দল বলাবলি করছে মানসা নাকি নিস্তব্ধ স্যারকে পছন্দ করে। এই তো তাসফির ঠিকই ভেবেছিল। এই অসভ্য মেয়েটা ঠিক তার বরের দিকে নজর দিয়েছে। তাসফির আশাকে ভাবলেশীন ভঙ্গিতেই শুধালো, তো এতে নতুনত্বের কি আছে? ওনাকে তো প্রায় সবাই পছন্দ করে। আরে সেটা হলে তো হতোই, এর থেকেও বড় টুইস্ট আছে। মানসা নাকি ওর বাবা, অর্থাৎ আমাদের কলেজে একজন ফাউন্ডার, তাকে দিয়ে নাকি নিস্তব্ধর কাছে বিয়ের প্রস্তাব পাঠাবে। তাসফির চোখ বড় বড় করে ফেললো। বসা থেকেই সে ঠাস করে দাঁড়িয়ে পড়ল। উত্তেজিত কণ্ঠে বলল, কি বলিস, সত্যি নাকি?
তো আর বলছি কি, এত বড় মাপের একজন মানুষ স্যারের কাছে যদি মেয়ের জন্য স্যারের হাত চায়, স্যার কি নিষেধ করতে পারবে বল? অমন জল্লাদ একটা মেয়ে যদি স্যারের বউ হয়, ব্যাপারটা কেমন হবে বল তো? তাসফিয়া মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের করে গালি ছুড়ল মানসার উদ্দেশ্যে।